ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করাকে বোঝায়, যেটাকে আমরা অ্যাকশন ওয়ার্ডসও বলে থাকি, ডুইং ওয়ার্ডসও বলে থাকি। এ পর্যন্ত তো আমাদেরকে শেখানো হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো দুখানা এক্সাম্পল রয়েছে। হি রাইটস ভেরি ওয়েল। এখানে তোমরা সহজেই বুঝতে পারছো যে রাইটস দ্বারা কোনো কাজ করাকে বোঝাচ্ছে, তাহলে রাইট এখানে ভার্ব। তাহলে বলো তো হি ইজ আ রাইটার, এখানে ইজ ভার্ব তো বুঝছি, তাহলে এই ইজের দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো অ্যাকশন বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও ইজ কেন ভার্ব হচ্ছে? আর এইখানেই কিন্তু কনফিউশন তৈরি হয়। আর আমার কাজ হলো তোমাদের এই কনফিউশনকে দূর করা। আজকে এই ভিডিওটি পুরো দেখো, ভার্ব সম্পর্কে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে থাকি। তাই ভিডিওটি কমপ্লিট দেখো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আমরা এই ভিডিওতে ভার্বের সেই সমস্ত পার্টগুলি নিয়ে আলোচনা করব যেগুলি খুবই অত্যাধিক ইউজ হয় সেন্টেন্সের মধ্যে, যেগুলি আমাদেরকে জানতেই হবে। তার মধ্যে রয়েছে এই 7খানি পার্ট। তো এই 7খানি পার্ট দেখে একদম ঘাবড়াবে না। যখন এগুলি আমরা উদাহরণ দিয়ে তোমাদের সামনে উপস্থিত করব, তখন কিন্তু ভীষণ এগুলি সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে চলো পার্টগুলি দেখে নিই। পুরো ভিডিওটি বানানোর পরে দেখছি যে আমি রেকর্ড বাটনটি প্রেস করে নিই। যাই হোক, দেখো প্রথম যে ভার্ব যেটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাকশন ভার্ব। এটি তোমরা কথাতেই বুঝতে পারছো যে ওয়ার্ডগুলির দ্বারা কাজ করাকে বোঝাচ্ছে, যেমন রান, প্লে, কুক, ওয়ার্ক, এগুলো কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ আছে। হ্যাঁ, তাহলে এগুলো এটি খুব সোজা, তোমরা সহজেই বুঝতে পারছো। দ্বিতীয়টি দেখো স্টেট ভার্ব। স্টেট ভার্ব কি করে বুঝবো? স্টেট ভার্ব বলতে সেই ভার্বগুলিকে বোঝাচ্ছে যেগুলি সেন্টেন্সের সাবজেক্টের কি পজিশন, তার কি স্টেট, অবস্থান, এগুলিকে যে ওয়ার্ডগুলি, যে ভার্বগুলি প্রকাশ করছে সেগুলিকে আমরা স্টেট ভার্ব বলে থাকি। দেখো স্টেট ভার্ব অনেক রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ফিলিংস। ফিলিংস কি? দেখো লাভ, হেট, লাইক, ওয়ান্ট, এগুলি তো ফিলিংস, তাই না? এগুলিতে কোনো কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ আছে? যে আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এই ভালোবাসার সঙ্গে কি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কানেক্ট আছে? না। তবুও লাভ কিন্তু ভার্ব হচ্ছে, কেননা সে আমার ফিলিংসকে প্রকাশ করছে, এটা আমার স্টেটকে প্রকাশ করছে। বুঝেছো? এটা একটা গেল ফিলিংস। দ্বিতীয়টি হচ্ছে থট আর ওপিনিয়ন। এই ভার্বের দ্বারা কি কি বোঝানো যায়? আমার যে বিশ্বাস, হ্যাঁ, থিঙ্ক, বিলিভ, ফিল, সাপোজ, এই যে ভার্বগুলি রয়েছে সেগুলি এর ক্যাটাগরিতে পড়ে। যে আই সাপোজ ইউ আর রাইট, আমি সাপোজ করছি তুমি যেটি বলছো, তোমার যে থিঙ্কিং প্রসেসটি রয়েছে সেটি কারেক্ট। তাহলে এখানে সাপোজ কি বোঝাচ্ছে? সাপোজ তোমার থট বা ওপিনিয়নের যে ভার্ব গ্রুপ সেটির মধ্যে কিন্তু পড়ছে এবং এটি ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটি আমার ওপিনিয়নকে বোঝাচ্ছে, তোমার থটের প্রতি ওপিনিয়নকে আমার এখানে বোঝাচ্ছে সাপোজ যে ভার্ব রয়েছে সেটি দ্বারা। ঠিক আছে, এবার দেখো পারসেপশন অর সেন্স। এই কোন কোন ভার্বগুলির ক্যাটাগরিতে পড়ে? আমাদের চারপাশের যে ওয়ার্ল্ডকে আমরা আমাদের সেন্স দ্বারা যে পারসিভ করছি, ঠিক আছে, সেগুলিকে কিভাবে গ্রহণ করছি, সেগুলি কি কি রয়েছে দেখো। সি, হিয়ার, ফিল, টেস্ট, টাচ, অবজার্ভ, নোটিস, এই যে ভার্বগুলি দেখছো এর দ্বারা কিন্তু আমরা কি করছি, সেগুলিকে সেই সেন্সগুলিকে আমরা নিচ্ছি। যেমন আই নোটিস স্ট্রেঞ্জ নয়েজ আউটসাইড, তাহলে এখানে নোটিস হয়ে গেল কি? ভার্ব হয়ে গেল, কারণ আমি কানে শুনছি, কানের দ্বারা এখানে কিন্তু নোটিস করছি, তাহলে এটা আমার একটা ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে, তাহলে এটা একটা গেল। আর একটা হচ্ছে পজেশন, এটা তো খুব সোজা। এই ভার্বের দ্বারা মানে আমার যে জিনিস অধিকারে আছে বা কারো অধিকারকে বোঝাচ্ছে যখন, সেক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি ইউজ করে থাকি। এছাড়াও এর ইউজ আছে, সেগুলো আমরা ফার্দার আসছে। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, তাহলে এই আমার গাড়ির যে পজেশন সেটি এই হ্যাভ ভার্বের দ্বারা কিন্তু প্রকাশ হচ্ছে। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, ভার্ব। তো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব কি? প্রথম আগে ট্রানজিটিভ দেখে নিই না। যে সেন্টেন্সটি মিনিংফুল হওয়ার জন্য কি করতে হবে না, অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টের দরকার পড়ে। এখানে দেখো সেগুলিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ডোন্ট ওয়ারি। দেখো সি এট, সে খেয়েছিল, এটি কি কোনো ফুল সেন্টেন্স হচ্ছে, কমপ্লিট সেন্টেন্স হচ্ছে? না। আমি যদি বলি সি এট অ্যান অরেঞ্জ, ঠিক আছে, দেখো তাহলে এখানে কিন্তু কি হলো না, কমপ্লিট সেন্টেন্স হলো। তাহলে এক কথায় সোজা ভাষায় অবজেক্ট বের করার সব থেকে সহজ কৌশল হলো সাবজেক্ট যে রয়েছে, ওকে,
সাবজেক্ট যেটি থাকবে সেটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি পাবো সেটি হলো অবজেক্ট। যেমন ধরো সি এট অ্যান অরেঞ্জ, তাহলে সি এট সে খেয়েছিল, কি খেয়েছিল? অ্যান অরেঞ্জ খেয়েছিল, তাহলে এই পার্টটুকু কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো হি বট, সে কিনেছিল, তারপরে কি কমপ্লিট হলো সেন্টেন্স? না। আমি যদি বলি হি বট আ কার, সে একটি গাড়ি কিনেছিল, তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হলো। তাহলে সাবজেক্টকে কি করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? সে কি কিনেছিল? গাড়ি কিনেছিল। তাহলে ট্রান্সিটিভ ভার্বে একটা ডাইরেক্ট অবজেক্ট সব সময় দরকার হবে টু কমপ্লিট আ মিনিংফুল সেন্টেন্স। ওকে, এটা গেল তোমার ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বটা কি দেখো, ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখব যে সেক্ষেত্রে কোনো ডাইরেক্ট কিন্তু অবজেক্টের দরকার পড়ছে না। যেমন হি স্লিপ, সে ঘুমোয়, ঠিক আছে, ইটস আ কমপ্লিট সেন্টেন্স। দে রান, তারা দৌড়য়। এবার দেখো দ্য কাইট ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে কি হচ্ছে না, আকাশে ঘুড়িটি উঠছে। তাহলে এই কাইটকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাচ্ছি কোনো উত্তর? দ্য কাইট ফ্লাই, দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কোনো উত্তর আসছে না। তাহলে এখানে অবজেক্ট না থেকেও কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে। এবার এখানে দেখো একটা এক্সাম্পল, দুটোর এক্সাম্পল রয়েছে। দ্য ক্যাট ইজ প্লেইং আউটসাইড, বেড়ালটা বাইরে খেলছে। তাহলে দেখো বেড়ালটা কি করছে? খেলছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কোনো উত্তর পাবে না। তার জন্য এখানে যে ইজ প্লেইং, এটা কি হলো বলো? কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করছি না, প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, তাহলে এটা হয়ে গেল ইনট্রান্সিটিভ ভার্ব। কিন্তু এবার দেখো পরের যে এক্সাম্পলটি রয়েছে, দ্য ক্যাট ইজ প্লেইং উইথ আ বল, এই ক্যাটটি কি নিয়ে খেলছে? বল নিয়ে খেলছে। দেখো উত্তর পেয়ে যাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলাম না, বেড়ালটি কি নিয়ে খেলছে? একটা বল নিয়ে খেলছে। তাহলে ইজ এ প্লেইং, এই যে ভার্বটা, তাহলে বলো তোমরা কমেন্টে আমাকে জানাও যে এটা কি ভাব হয়ে যাবে, ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? আমরা কিন্তু কি দিয়ে উত্তর পেয়ে গিয়েছি। নেক্সট ভার্ব যেটি হলো সেটি হলো অক্সিলারি ভার্ব, যেটি ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে। অক্সিলারি ভার্ব বলতে আমরা কোনগুলিকে বোঝাই? আমরা সেই সমস্ত ভার্বগুলিকে বোঝাই যেগুলি সেন্টেন্সে যে মেন ভার্ব যেটি রয়েছে তার অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসাবে সেটি সেন্টেন্সে বসে একটি মিনিংফুল সেন্টেন্স সেটা বানায়। যেমন এখানে কি কি আছে দেখো, বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এগুলি পড়ে। তারপরে হ্যাভ ভার্ব হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে পড়ে ডু, ডাজ, ডিড। এছাড়াও শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এগুলি সবই হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলি সেন্টেন্সের মেন যে ভার্ব রয়েছে তাকে কিন্তু হেল্প করে। একটি এক্সাম্পল নিয়ে দেখো, যদি বলি আমি রান্না করছি, যদি আমি বলি আই কুক, আই কুক, তাহলে এই সেন্টেন্সটির দ্বারা কি এই যে আমি সেন্সটি বলতে চাইছি আমি এখন রান্না করছি, এটি কি বোঝাচ্ছে আই কুক? না, বোঝাচ্ছে না। তাই এই সেন্টেন্সটিকে মিনিংফুল করতে গেলে এই যে মেন ভার্ব যেটি রয়েছে তাকে কিন্তু একটি সাহায্যকারী ভার্ব লাগবে টু মিনিংফুল দ্য সেন্টেন্স। তাহলে কি লিখবো? আই অ্যাম কুকিং, আমি রান্না করছি। তাহলে এখানে অ্যাম কি করলো? অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্সটিকে আমি যে জিনিসটিকে বলতে চাইছি সেই সেন্সটাকে প্রেজেন্ট করছে। এরপরে হচ্ছে রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব। এটি ভীষণ সোজা। রেগুলার ভার্ব ইররেগুলার ভার্বের আগে একটা জিনিস বলি যে টেন্সের ক্ষেত্রে বা মোডের ক্ষেত্রে আমরা ভার্বের কি থেকে দেখে থাকি না, তিনটি ফর্ম দেখে থাকি। V1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, V2 পাস্ট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, দেখো রেগুলার ভার্ব কোনগুলোকে বলবো? যেগুলো কি হচ্ছে না শেষে শুধু মানে পাস্টের ক্ষেত্রে বা পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে এন্ডে শুধু ইডি যোগ হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন ওয়ান্ট হলো প্রেজেন্ট, ওয়ান্টেড হয়ে যাবে পাস্টে, ওয়ান্টেড, আর পাস্ট পার্টিসিপেলেও কি হয়ে যাবে? ওয়ান্টেড। ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ইডিগুলো যোগ হচ্ছে এই দুটো ফর্মে। কিন্তু ইররেগুলার কোনগুলোকে বলবো? যেগুলো কি হয় না পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন গো প্রেজেন্টেড, গো এর ভার্ব টু কি হয়ে যাবে? ওয়েন্ট অ্যান্ড গান। থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপেল কি হয়ে যাবে? গান। প্রত্যেকটা ক্ষেত্রে এরা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরা একটা রেগুলার যে নিয়ম সেটাকে কিন্তু ফলো করছে না, তাই আমরা এগুলোকে কি বলে থাকি?
না এগুলোকে আমরা ইররেগুলার ভার্ব বলে থাকি। ক্লিয়ার? এবার হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বও হলো টাইপস অফ অক্সিলারি ভার্ব, যেটি আমরা আগে দেখেছি। তো মডাল ভার্ব কোনগুলিকে বোঝাবো? যে ভার্বগুলি সাহায্যকারী ভার্ব, হ্যাঁ, এটা কিন্তু মেন ভার্বের সঙ্গে বসে সেন্টেন্সকে মিনিংফুল করতে। তাহলে যে সাহায্যকারী ভার্বগুলির দ্বারা আমরা আমাদের এবিলিটি, পসিবিলিটি এইগুলিকে বোঝাচ্ছি, ঠিক আছে, পারমিশন এগুলিকে বোঝাচ্ছি, সেগুলিকে কিন্তু আমরা মডাল ভার্ব বলে থাকি। এখানে এক্সাম্পলগুলি দেখো পারমিশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ক্যান ইউজ করি, মে ইউজ করি। তাহলে ইউ ক্যান গো টু দ্য পার্টি ইফ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। তুমি পার্টিতে যেতে পারো, আমি তোমাকে পারমিশন দিচ্ছি পার্টিতে যাওয়ার। তাহলে এখানে ক্যান কিসের অর্থে? না পারমিশনের অর্থে ইউজ হচ্ছে যদি তুমি তোমার কাজটি ফিনিশ করো। এবার দেখো নেক্সট হচ্ছে এবিলিটি। এবিলিটি মানে ক্যান, কুড। দেখো ক্যান এখানে পারমিশনের ক্ষেত্রে হতে পারে, এখানে এবিলিটির ক্ষেত্রে আই ক্যান, আমি পারি, আমার এই এবিলিটি আছে। কিসের এবিলিটি আছে? স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, আমি 5 রকমের ভাষায় কথা বলতে পারি। তাহলে এটা কি বোঝাচ্ছে? আমার এবিলিটিকে বোঝাচ্ছে। তাহলে এই ক্যান দ্বারা আমরা এবিলিটিকে বোঝাচ্ছি। নেক্সট দেখো পসিবিলিটি মানে সম্ভাবনা। কি হতে পারে? দেখো কুড হতে পারে, মাইট হতে পারে, মে হতে পারে। এই মডেল ভার্বগুলি দ্বারা আমরা সম্ভাবনা, পসিবিলিটিকে বুঝিয়ে থাকি। হি কুড বি দ্য ওয়ান, সে একজন হতে পারে। হু টুক ইউর বুক, যে তোমার বই নিয়েছে সে কিন্তু একজন হতে পারে। তাহলে এখানে এই হিয়ার এই কুডের দ্বারা তার পসিবিলিটিটাকে বোঝাচ্ছে। দেখো ইট মাইট রেন লেটার, পরে বৃষ্টি হতে পারে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, পসিবিলিটিকে বোঝাচ্ছে কিসের দ্বারা? মাইটের দ্বারা। সো টেক অ্যান আমব্রেলা। নেক্সট দেখো নেসেসিটি, মাস্ট, হ্যাভ টু, হ্যাঁ, এগুলির দ্বারা নেসেসিটি মানে প্রয়োজনীয়তা। মানে দেখো এক্সাম্পল দেখো, স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে, মানে মাস্ট তাদেরকে করতেই হবে, মানে স্টুডেন্টদের তাদের অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে, মানে নেসেসিটি, আদারওয়াইজ দে উইল ফেল ইন দ্য এক্সাম। তো এখানে মাস্টের দ্বারা কি বোঝানো হচ্ছে? তার নেসেসিটিটাকে বোঝানো হচ্ছে, অ্যাসাইনমেন্টের যে নেসেসিটি সাবমিট করা সেটাকে বোঝানো হচ্ছে। হ্যাভ টু, আই হ্যাভ টু বি অ্যাট দ্য এয়ারপোর্ট বাই 7 AM টুমোরো, আমাকে কাল সকাল 7টায় এয়ারপোর্টে যেতেই হবে, আদারওয়াইজ কি করব? মেবি আই মিস মাই ফ্লাইট। তাহলে এখানে আমার হ্যাভ টু দ্বারা কিন্তু নেসেসিটিকে বোঝানো হচ্ছে। লাস্ট পয়েন্টটি হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মানে এখানে আমরা কি দেখব? ভার্বের সঙ্গে কখনো প্রিপোজিশন, কখনো অ্যাডভার্ব, এগুলি যোগ হয়ে কি না সম্পূর্ণ একটি ওয়ার্ডের যে মিনিং তার থেকে একদম সম্পূর্ণ একটি ভিন্ন অর্থ প্রকাশ করছে, সেগুলিকে আমরা ফ্রেজাল ভার্ব বলে থাকি। বা একই ওয়ার্ড কিন্তু কি করব, অনেক ক্ষেত্রে দেখবো সেখানে ডিফারেন্ট মিনিং হচ্ছে। দেখো যেমন পুট মানে রাখা, আমরা জানি, অন মানে উপরে। তাহলে এই দুটিকে যখন আমরা এই পুট আর অন, এই প্রিপোজিশন, পুট কি ভার্ব, রাখা একটি কাজ হলো, অন কি হয়ে গেল? অন হয়ে গেল প্রিপোজিশন। কিন্তু এই ভার্ব আর প্রিপোজিশন যখন একসঙ্গে মিলে যাচ্ছে তখন কিন্তু কি হয়ে যাচ্ছে? একটা নতুন একটি ওয়ার্ড তৈরি হচ্ছে এবং সেটি দ্বারা একটা ডিফারেন্ট জিনিসকে বোঝাচ্ছে। যেমন পুট অন ইউর ড্রেস মানে কি? তোমার ড্রেসটি পরে নাও, পরিধান করা। তাহলে এখানে পুট অন দিয়ে হয়ে গেল পরিধান করা, একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস হয়ে গেল। সেরকমভাবে নেক্সট দেখো গেট আউট। গেট আউট দ্বারা কি বোঝায়? যে তুমি বেরিয়ে যাও, প্লিজ গেট আউট অফ মাই রুম, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। এখানে গেট আউট দিয়ে বেরিয়ে যাওয়া একটি অর্থ বুঝালাম। আবার দেখো গেট আউট, আই নিড টু গেট আউট মোর, আমার কি না খুব দরকার বাইরে যাওয়ার। তাহলে এখানের গেট আউটের কিন্তু একদম সম্পূর্ণ আলাদা মিনিং হয়ে যাচ্ছে। তাহলে একই শব্দ থাকতে পারে অথচ ডিফারেন্ট মিনিং হয়ে যায়। এবার দেখো লুক আফটার, এটা দেখো লুক মানে দেখা, এটা একটা কাজ। আফটার কি হয়ে গেল? আফটার হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে এই যে তোমার ভার্ব এবং অ্যাডভার্ব মিলে কিন্তু এটাই কি হবে? একটি ডিফারেন্ট মিনিং হয়ে যাবে। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। তাহলে এইভাবেই ফ্রেজাল ভার্ব কি করে? একটা নতুন অর্থকে প্রকাশ করে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে এই ভার্বের উপরে মানে বাচ্চাদের জন্য, বেসিক্যালি ক্লাস 2-3 বাচ্চাদের জন্য যে আরও সহজ করে একটু ভিডিও বানান, যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্টে আমাকে জানা, তাহলে নেক্সট ভিডিও কিন্তু খুব শীঘ্রই এটা দিয়ে দেবো। তাহলে বাচ্চাদের অ্যাপ্রোপ্রিয়েট একটি এই ভার্বের উপর ভিডিও দেবো। যদি তোমরা চাও সেটি কমেন্টে আমাকে জানাও। তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি প্লিজ লাইক করে দিও।